সমাস শিখতে লাগে 6 মাস, এই কথা আমি মিথ্যা প্রমাণ করে দিব। মা বাবা, এই মা বাবা বলতে আসলে আমরা কি বুঝি? মাকে বুঝবো নাকি বাবাকে বুঝবো? মাকে বোঝাচ্ছি নাকি বাবাকে বোঝাচ্ছি? খুব স্পষ্ট বোঝাই যাচ্ছে আমি শুধু মাকে বোঝাইনি বা শুধু বাবাকে বোঝাইনি, আমি এখানে মা এবং বাবা দুইজনকেই বুঝিয়েছি। আর পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব থেকে প্রশ্ন আসে। অলুক দ্বন্দ্ব সমাস, এই অলুক দ্বন্দ্ব থেকে অলুক দ্বন্দ্বটা আমি কাকে বলবো? অলুক মানেই মনে রাখবা, অলুক মানেই হচ্ছে বিভক্তি লোপ পাবে না। শেষ পদ অনুসারে সমস্ত বাক্য সমস্ত পদ গঠিত হবে, তখন সেই সমাসগুলোকে আমরা এক শেষ দ্বন্দ্ব বলবো। এক শেষ, এক শেষ কথার মধ্যেই কিন্তু শেষ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ওমেগার সোজা বাংলার আজকের পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমুল হক। আর আজকে তোমরা জানো, এর আগে সমাসের প্রথম পর্বের ক্লাস আমরা শেষ করেছি। আজ কিন্তু সমাসের দ্বিতীয় পর্ব। এর আগে এই ক্লাসের এই পর্বটা শুরু করার আগেই আমি একটা চ্যালেঞ্জ বলেছিলাম যে সমাস শিখতে লাগে 6 মাস, এই কথা আমি মিথ্যা প্রমাণ করে দিব। অর্থাৎ আমি যে কয়টা ক্লাস নিব এই প্লেলিস্টের মধ্যেই কেউ যদি ভালো করে এটা খেয়াল করে তার সমাস শেখা হয়ে যাবে। একদম এসএসসি এইচএসসি থেকে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন, এমনকি চাকরির পরীক্ষার জন্য যারা সমাজ শিখতে চায় তাদের জন্য আমার এই প্লেলিস্টের ক্লাসই যথেষ্ট হবে। তাহলে কথা না বাড়িয়ে তাহলে চলো যায় আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আসলে কি করে চিনবো? এখানে দেখো স্লাইডের দিকে খেয়াল করলেই তোমরা দেখবা লেখা আছে চেনার উপায় কি দেওয়া আছে। দ্বন্দ্ব সমাস চেনার উপায়টা হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এটা এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটাই কিন্তু মূল কথা। উভয় পদের অর্থ প্রাধান্য পেলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমস্ত পদের মাঝখানে হাইফেন থাকবে, নাও থাকতে পারে, তারপর আমি এখানে বলে রেখেছি ব্যাস বাক্যের মাঝখানে এবং ও আর এগুলো থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে স্যার আমি এই কথাটা এখানে লিখেছি ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস বাক্য দেখে কি করে আমি এটা বুঝবো যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস? কিন্তু আমাদের পরীক্ষার হলে কিন্তু ব্যাস বাক্য দেওয়া থাকে না। আমাদের কি দেওয়া থাকে? আমাদের শুধুমাত্র সমস্ত পদ দেওয়া থাকে, আর এই সমস্ত পদ দেখেই আমাদেরকে সমাস নির্ণয় করতে হবে। তাহলে আসলে এই পরের জিনিসগুলো আমরা মনে না রাখলেও পারবো। আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, দ্বন্দ্ব সমাস হচ্ছে একমাত্র সমাস যে সমাসে উভয় পদ প্রাধান্য পায়। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে উদাহরণটা দিলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। আমি যদি এখানে লিখি মা বাবা, এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখো, মা বাবা, এই মা বাবা বলতে আসলে আমরা কি বুঝি? মাকে বুঝবো নাকি বাবাকে বুঝবো? মাকে বোঝাচ্ছি নাকি বাবাকে বোঝাচ্ছি? খুব স্পষ্ট বোঝাই যাচ্ছে আমি শুধু মাকে বোঝাইনি বা শুধু বাবাকে বোঝাইনি, আমি এখানে মা এবং বাবা দুইজনকেই বুঝিয়েছি। তার মানে দুই পদ, পূর্ব পদ ছিল মা, পরপদ ছিল বাবা, এখানে মা এবং বাবা দুজনের অর্থই প্রাধান্য পাচ্ছে। তার মানে এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে। কিংবা আমি যদি তোমাকে বলি বাসায় মেহমান এসেছে, তুমি চা নাস্তা দাও, তাহলে তুমি চা দিবা নাকি নাস্তা দিবা? অবশ্যই শুধু চা বা শুধু নাস্তা দিবা না, তুমি চাও দিবা নাস্তাও দিবা। অর্থাৎ এই যে চা এবং নাস্তা, এই চা নাস্তা, পূর্বপদ চা এবং পরপদ নাস্তা, দুইটা অর্থই প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ দুজনকে বোঝাচ্ছে। উভয় পদ প্রাধান্য পাচ্ছে, আর উভয় পদ প্রাধান্য পেলেই এটা দ্বন্দ্ব সমাস হবে। এটুকু যদি বুঝে থাকো তাহলে দ্বন্দ্ব সমাস তোমার শেখা হয়ে গেছে। এখন এই দ্বন্দ্ব সমাসটা আমরা তো দেখেই বুঝতে পারবো যে এখানে সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ দুটা পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটা দ্বন্দ্ব সমাস। এখন অনেক সময় প্রশ্ন আসে যে এটা কোন অর্থে দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব সমাসের আবার কয়েক ধরনের টাইপ থাকে। নির্দিষ্ট কোনো টাইপ নেই যে কত ধরনের দ্বন্দ্ব সমাস আছে, বাট অর্থের অনুসারে এই দ্বন্দ্ব সমাসটা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন এখানে আমি কয়েকটা উদাহরণ লিখে রেখেছি। মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব বলতে হচ্ছে, একটু যদি খেয়াল করো উদাহরণগুলো দেখো, মা বাবা, মাসি পিসি, চা বিস্কুট। দম্পতি, দম্পতি হচ্ছে জায়া ও পতি, মানে হাজবেন্ড এবং ওয়াইফ। জায়া ও পতি মানে হাজবেন্ড এবং ওয়াইফ। তো এই যে উদাহরণগুলো এখানে লেখা আছে, এগুলো সবই কিন্তু সমস্ত পদ। একটু খেয়াল করলেই দেখবা মা এবং বাবার মধ্যে কি শত্রুতার সম্পর্ক থাকে? অবশ্যই শত্রুতার সম্পর্ক থাকে না, তার মানে তাদের মধ্যে মিলনাত্মক সম্পর্ক। আবার মাসি পিসি, চা বিস্কুট, দম্পতি, জায়াপতি, এদের সবার মধ্যে মিলনাত্মক সম্পর্ক। তাই এইগুলোকে আমি মিলন অর্থে দ্বন্দ্ব সমাস বলবো। আবার বিরোধ অর্থেও দ্বন্দ্ব হতে পারে। বিরোধ অর্থে দ্বন্দ্ব বলতে দা কুমড়া, দেখো দা আর কুমড়ার মধ্যে সম্পর্কটা কি খুব ফ্রেন্ডলি সম্পর্ক? দা তো কুমড়াকে কাটবে, তাই না? ওহি ও নকুল, ওহি মানে হচ্ছে সাপ, নকুল মানে হচ্ছে বেজি, নেউলে যেটাকে আমরা বলি। অর্থাৎ নেউল এবং হচ্ছে সাপ, সাপ আর বেজির মধ্যে সম্পর্কটা কি বন্ধুত্বের হয় কখনো? জানি দুশ্মন তারা পরস্পর, তাই না? তার মানে দেখো দুইজনের মধ্যে বিরোধ পূর্ণ সম্পর্ক। তার মানে এরকম বিরোধাত্মক সম্পর্ক থাকলে, শত্রুতার সম্পর্ক থাকলে, তখন সেটাকে আমরা বলবো বিরোধার্থে দ্বন্দ্ব।
আবার বিপরীতার্থেও দ্বন্দ্ব বোঝায়। বিপরীতার্থে দ্বন্দ্ব বলতে হচ্ছে বিপরীত শব্দ যোগে আমরা যে দ্বন্দ্ব সমাসটা গঠন করব তখন সেটা হবে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন আয়, আয়ের বিপরীত শব্দটাই কিন্তু ব্যয়। এখানে আয় এবং ব্যয় মিলে আয় ব্যয় একটা শব্দ গঠন হয়েছে, সমাস গঠিত হয়েছে। তার মানে বিপরীত শব্দ যোগে যেহেতু এটা গঠন করা হয়েছে তাহলে এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। কিংবা একইভাবে জমা, খরচ, ছোট বড়, দেখো আহ, পরপদটা হচ্ছে পূর্বপদের বিপরীত শব্দ। এরকম পরপদ পূর্বপদের বিপরীত শব্দ হলেই সেটা মিলনার্থে বিরোধার্থে দ্বন্দ্ব হবে, অর্থাৎ বিপরীতার্থে দ্বন্দ্ব হবে। এটা হচ্ছে বিপরীতার্থে দ্বন্দ্ব হবে, সরি বিরোধার্থক না, বিপরীতার্থক দ্বন্দ্ব হবে। আচ্ছা, এরপরে প্রায় সমর্থক এবং সহচর শব্দযোগে দ্বন্দ্ব, মানে ব্যাপারটা একটু বুঝতে হবে। প্রায় সহচর বা প্রায় সমর্থক বা সহচর শব্দযোগে দ্বন্দ্ব, এটা হচ্ছে কাপড় চোপড়। আসলে চোপড় বলে কিছু নাই, কাপড় এবং চোপড়। তো আমি কাপড় শব্দটা কিছুটা পরিবর্তন করে চোপড় ব্যবহার করেছি, অর্থাৎ প্রায় সমুচ্চারিত শব্দ একই রকম ভাবে উচ্চারিত হয়। বা দয়া এবং মায়া, ঠিক আছে। মায়ার জিনিসটা একদম দয়ার এক্সাক্ট সিনোনিম বলা যাবে না মায়াকে, কিন্তু হচ্ছে এটা প্রায় সিনোনিম, মানে প্রায় সমার্থক যোগে, মানে একই রকম অর্থ বহন করে এটা। আবার আমি যদি বলি ধুতি এবং চাদর, ধুতি এবং চাদর দুটা তো এক জিনিস না, কিন্তু এটা সহচর, কিন্তু ধুতির উপরেই কিন্তু চাদর পরা হয়, তার মানে এটা হচ্ছে সহচর। আমি যদি বলি ঘর দরজা, ঘর দুয়ার আর কি, তাহলে কি ঘরের সাথে কিন্তু দরজা থাকে, তার মানে তারা হচ্ছে সহচর। এইরকম শব্দযোগে যে দ্বন্দ্ব সমাস গঠিত হবে তাদেরকে আমি বলবো প্রায় সমার্থক অথবা সহচর শব্দযোগে দ্বন্দ্ব। এরকম অনেক ধরনের দ্বন্দ্ব থাকতে পারে, অর্থ দেখে আসলে আমাদেরকে বুঝে নিতে হবে, এটা আসলে পুরাটাই কমন সেন্স। আচ্ছা, এখন আমাদেরকে যে প্রশ্নটা বেশি আসে আর কি, যে আমাদের পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব থেকে প্রশ্ন আসে। অলোক দ্বন্দ্ব সমাস, এই অলোক দ্বন্দ্ব থেকে অলোক দ্বন্দ্বটা আমি কাকে বলবো? অলোক মানেই মনে রাখবা, অলোক মানেই হচ্ছে বিভক্তি লোপ পাবে না। অলোক মানে কি? বিভক্তি বাদ পড়বে না, পড়বে না। রিমেম্বার, আমি যে সমস্ত পদটা লিখবো সেই সমস্ত পদে বিভক্তি থেকে যাবে, কোনো না কোনো বিভক্তি থেকে যাবে। যেমন আমি যদি এখানে দেখি জলে স্থলে, দেখো জল তার সাথে কি আছে? এ আছে। স্থল তার সাথে কি আছে? এ আছে। মানে এই সমস্ত পদ, জলে স্থলে তো অবশ্যই সমস্ত পদ, তো এই সমস্ত পদে কিন্তু বিভক্তি রয়ে গেছে। দুধে ভাতে, দেখো দুই জায়গায় এ বিভক্তি রয়ে গেছে। আমি যদি বলি দেশে বিদেশে, এ বিভক্তি রয়ে গেছে, ঠিক আছে। মায়ে ঝিয়ে, আদায় কাঁচকলায়, এগুলোতে সবগুলোতে বিভক্তি লোপ পাচ্ছে না, অর্থাৎ বিভক্তি থেকে যাচ্ছে। এই বিভক্তি যদি সমস্ত পদে থেকে যায় তাহলে সেটা অলোক হয়, অলোক সমাস। তবে অলোক দ্বন্দ্ব হবে কিনা সেটা কিন্তু এখন আমি বলিনি। অলোক দ্বন্দ্ব হবে কখন? বিভক্তি থাকলে তিন রকম অলোক সমাস হতে পারে। বিভক্তি যদি সমস্ত পদে থেকে যায় তাহলে সেটা অলোক দ্বন্দ্ব হতে পারে, সেটা অলোক তৎপুরুষ হতে পারে, কিংবা সেটা অলোক বহুব্রীহি সমাস হতে পারে। তো কথা হলো, আমি আসলে এই তিনটার মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করব? খুব সহজ। অলোক দ্বন্দ্বটা অর্থ তো মনে রাখা খুবই সহজ। তোমাকে খেয়াল করতে হবে পূর্বপদে এবং পরপদে একই বিভক্তি আছে কিনা। পূর্বপদে এবং পরপদে যদি একই বিভক্তি থাকে, আমি কিন্তু আবারও বলছি, পূর্বপদ এবং পরপদ এই দুই জায়গায় যদি একই বিভক্তি থাকে তাহলে সেটা অলোক দ্বন্দ্ব সমাস হবে। আর কোনো কিছু দেখার দরকার নেই, খেয়াল করে দেখো, জলে স্থলে পূর্বপদে এই বিভক্তি, পরপদেও এই বিভক্তি। দুধে ভাতে পূর্বপদে বিভক্তি, পরপদেও এই বিভক্তি। দেশে বিদেশে পূর্বপদে এই বিভক্তি, পরপদেও এই বিভক্তি। আদায় কাঁচকলাই পূর্বপদে অন্তস্তীয় বিভক্তি, পরপদেও অন্তস্তীয় বিভক্তি। এরকম পূর্বপদ এবং পরপদ দুই পদে যদি একই বিভক্তি থাকে তাহলে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, ওইটা অলোক দ্বন্দ্ব সমাস হবে। তাহলে এটা গেল অলোক দ্বন্দ্ব সমাস। অলোক দ্বন্দ্ব সমাসের কিন্তু ঝামেলা আমাদের কাছে ক্লিয়ার। এরপর দেখি আর কি ধরনের দ্বন্দ্ব সমাস আছে। আর একটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, এটা একটু মানে ডিফারেন্ট জিনিস, অনেকে একটু কঠিন বলে। একশেষ দ্বন্দ্ব আবার কি? একশেষ দ্বন্দ্বটা দেখো, আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। উদাহরণটা এখানে বলা হচ্ছে সে ও তুমি, সেটা হচ্ছে তোমরা, বা সে তুমি ও আমি, এটা হচ্ছে আমরা। মানে এখানে ব্যাস বাক্যটা হচ্ছে সে ও তুমি, সমস্ত পদটা কি? তোমরা। সে তুমি ও আমি, সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন শব্দটা কি? আমরা। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তুমির প্লুরাল কিন্তু তোমরা, অর্থাৎ এই যে পূর্বপদ শেষ পদটায়, একদম শুধুমাত্র শেষ পদটায় অর্থটাই এখানে এসে থেকে যাচ্ছে, প্রাধান্য পাচ্ছে, বাকিগুলো গৌণ হয়ে যাচ্ছে। দেখো, সে তুমি এ ও আমি, এখানে কিন্তু আমরা, আমির প্লুরাল কিন্তু আমরা। এখানে সে এবং তুমি এরা একদম ঢেউটিন হয়ে গেল, তাই না? তার মানে এই রকম যে সমাসগুলো আছে যেখানে শেষ পদ অনুসারে সমস্ত বাক্য, সমস্ত পদ গঠিত হবে, তখন সেই সমাসগুলোকে আমরা এক শেষ দ্বন্দ্ব বলবো। এক শেষ, এক শেষ, কথার মধ্যেই কিন্তু শেষ আছে, কথার মধ্যে শেষ আছে, অর্থাৎ শেষ পদ অনুসারে
এটার সমস্ত পদ হচ্ছে, সমস্ত পদটা শেষ পদকে ফলো করতেছে, অন্য কোনো পদকে ফলো করতেছে না, তাহলে সেটা এক শেষ দ্বন্দ্ব। তুমিকে ফলো করছে, আমিকে ফলো করছে, সে কিন্তু সে এবং তুমিকে ফলো করেনি, শুধুমাত্র শেষ পদ আমিকে ফলো করে আমরা হয়েছে। তাহলে এই সমস্ত পদ যদি শেষ পদ মানে ব্যাস বাক্যের শেষ পদকে ফলো করে হয়, তাহলে সেটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস এই পর্যন্তই। দ্বন্দ্ব সমাসের মধ্যে থেকে আজকে যা আলোচনা করলাম, কোনো রকম পরীক্ষায়, কোনো ধরনের পরীক্ষায় এর বাইরের থেকে প্রশ্ন আসার বিন্দু মাত্র কোনো চান্স নেই। এরপরে ক্লাসে আসছি আমরা কর্মধারয় সমাস নিয়ে।